আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে দুই আসামির ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য পেপার বুক তৈরি হয়ে গেছে। যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে হতে পারে শুনানি। গত রোববার সোহেল ও স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। সেদিনই বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের বেঞ্চে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আপিলের বিষয়টি উত্থাপন করেন। ৭ জুন রামিসা হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। পরে 10 জুন আসামিদের ডেথ রেফারেন্সের যাবতীয় নথি হাইকোর্টে পৌঁছায়। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর মামলায় সাক্ষী আহত জুলাই যোদ্ধা শিক্ষার্থী মেহেদী হাসানকে জবানবন্দি শেষে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দিচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও এর অন্যান্য শাখার কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি বলেন, শিশু ওয়ার্ডে অক্সিজেনের অভাব এবং অবহেলার কারণে 6 শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও নার্সদের দায় নিতে হবে। তিনি আরও বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান বাড়াতে চিকিৎসকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি আই হ্যাভ নট ডান এনিথিং রং। 6টা বেবিকে কেয়ারলেসলি রেখে মেরে ফেলবে আর শান্তিতে ঘুমাবে আঙ্গুল দেখিয়ে অথরিটিকে, দ্যাট ক্যানট বি। We should come at a point to punish all the people liable for all the bad incidences. প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 7,003 কোটি 36 লাখ টাকা ব্যয়ে 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 4,536 কোটি 10 লাখ টাকা এবং ঋণ 2,467 কোটি 26 লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ফেরির মুহুরী, কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন, কুষ্টিয়ায় পদ্মা নদী ভাঙন প্রতিরোধ, চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন অবকাঠামো উন্নয়ন এবং 100 উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের সংশোধিত সংস্করণ। এআই ট্রাফিক সিগন্যাল অমান্যের ভুয়া মামলা ও মানব পাচার অভিযোগে গ্রেফতার নিয়ে ব্রিফিং করছে সিআইডি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আদায়ের নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এর নামে এর যে একটি ওয়েবসাইট রয়েছে তারই মতো করে এই বিআরটি এর ওয়েবসাইটের আদলে একটি ওয়েবসাইট খুলে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছে, তাদেরকে ঠকিয়ে আসছে। এই চক্রটি ট্রাফিক জরিমানা, মামলা, আইনগত ব্যবস্থার ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরে SMS প্রেরণ করত।
এবং এই SMS-এর মাধ্যমে তারা একটি ভুয়া ওয়েবসাইটে লিঙ্কে সংযুক্ত করত। সরকারি ওয়েবসাইটের অনুরূপ হওয়ায় ভুক্তভোগীরা সেটিকে প্রকৃত BRTA-এর ওয়েবসাইট মনে করতেন এবং পরবর্তীতে এই জরিমানা পরিশোধের নামে তাদেরকে সংশ্লিষ্ট এই সমস্যার সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি তারা দিতেন। এমনকি অনেকের 50% জরিমানা ডিসকাউন্ট হবে এমন কথাও তারা বলতেন, বলে তাদের কাছ থেকে কৌশলে OTP তারা জেনে নিতেন। এই OTP সংগ্রহ করে তারা তাদের সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতেন। এই কৌশলে আজকে যে আমাদের 3 জন আসামি অ্যারেস্ট করা হয়েছে, তারা এই 3 জন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোট 7,25,600 টাকা আত্মসাৎ করেছে। এই যে সুপরিকল্পিত ফিশিং এবং সাইবার প্রতারণা, যেখানে সরকারি প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জন করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা তারা করেছে এবং তারা সাকসেসফুলি সেই প্রতারণাটা করতে পেরেছে। সাইবার পুলিশ সেন্টার CID একটি চৌকস দল এই প্রেক্ষিতে প্রযুক্তিগত দক্ষতার সাথে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ রাব্বি শেখ, তাকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারই পাশাপাশি আরেকটি অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের আরেক সদস্য মোহাম্মদ রিয়াদ হোসেনকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আরও একটি টিম দক্ষিণ খান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে এই যে প্রতারক চক্র নানাভাবে এই প্রতারণা করে আসছে, আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, DMP যে সমস্ত মামলাগুলো করছে AI ব্যবহার করে, এখনো পর্যন্ত SMS দিয়ে কাউকে কোনো তথ্য কিংবা জরিমানার কথা বলেনি। DMP যে কার্যক্রমগুলো গ্রহণ করছে সেটি তাদের ঠিকানায় ফিজিক্যালি ম্যানুয়ালি একটি নোটিশ যাচ্ছে। ম্যানুয়ালি নোটিশ তারা গ্রহণ করার পর গ্রাহক শুধুমাত্র UCB ব্যাংক এবং কমিউনিটি ব্যাংকে তারা টাকা বা জরিমানার অর্থটা দিচ্ছে। এটি কিন্তু একটি প্রচলিত এখন পর্যন্ত সিস্টেম। আমি দেখছিলেন CIDর ব্রিফিংয়ের অংশবিশেষ। দেশ বিক্রি করে শুধু ভারত নয়, কোনো দেশের সঙ্গে সম্পর্ক করবে না সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে দিল্লির বিমানবন্দরে আমার সাথে যে ব্যবহার করা হয়েছে তা ঠিক হয়নি। সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। ভারতের ব্যক্তি হিসেবে নয়, রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যাওয়ায় তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে দিল্লি বিমানবন্দর থেকে ফেরত এসেছেন বলে জানিয়েছেন তিনি। দিল্লিতে BGB ও BSF-এর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্তে পুশ ইন নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। বাংলাদেশ তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো রাষ্ট্রের সাথে, কোনো রাষ্ট্র, আই রিপিট, এটা শুধু ইন্ডিয়া না, কোনো রাষ্ট্রের সাথে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তার সম্পর্ক বা এনগেজমেন্ট করবে না। প্রত্যেক রাষ্ট্রকে এটা মনে রাখতে হবে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেখানে জনগণের ব্রুট মেজরিটির একটা সরকার আছে, ব্যক্তির সাথে না, আসলে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের জনগণের সাথে রিলেশন করতে হবে। এটাই আমরা চাই। বিএনপি সরকারের নীতি ও মানসিকতা নেই গণমাধ্যমকে হস্তক্ষেপ করা, এমনটাই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আওয়ামী লীগ শাসনের গণমাধ্যম ও জুলাই অভ্যুত্থানের চেতনা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগের আমলে অনেক সাংবাদিকদের ওপর অত্যাচার করা হয়েছে। ফ্যাসিজম হচ্ছে আওয়ামী লীগের আইডিওলজি। এ সময় জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকে শক্তিশালী করতে হলে দল বা কোনো
গোষ্ঠীর কথা চিন্তা না করে নিরপেক্ষতার সহিত কাজ করে যেতে হবে। আমরা গর্বের সাথে বলতে পারি যে সংবাদপত্রের কন্ট্রোল করা বা গণমাধ্যমকে কোনো রকম হস্তক্ষেপ করা, কোনো খবর প্রচার করার জন্য বা প্রচার বন্ধ করার জন্য, বিশেষ করে রাজনৈতিক প্রোগ্রামগুলো, আমরা কিন্তু সেই হস্তক্ষেপ করি না, করবও না। আমাদের সেই নীতি নাই, আমাদের সেই মানসিকতা নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করবে, সংবাদপত্রের স্বাধীনতা বজায় রাখতে হবে। গণমাধ্যমকে যদি আরো শক্তিশালী করতে চাই এবং দেশ জাতির জন্য করতে চাই, নির্দিষ্ট কোনো দল বা গোষ্ঠীর জন্য না, তাহলে ত্যাগ, তিতিক্ষা এবং জ্ঞানের চর্চার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ সরকারের মেয়াদে হওয়া আইন বাতিল করে এবার 10 বছর পর স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে দলীয় প্রতীক ছাড়া। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত গণতন্ত্র চর্চা ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অত্যন্ত ইতিবাচক। এবারের ভোট সরকারি প্রভাবমুক্ত রাখা, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আতিকুর রহমানের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময় বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন হয় স্বতন্ত্র প্রতীকে, কিন্তু 2015 সালে আওয়ামী লীগ সরকার আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে শুরু করে। 2016 সালে ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়। নজিরবিহীন সহিংসতা হয় 2022 সালের 6 ধাপের ভোটে, সেখানে মারা যায় 95 জন। গত বছর অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ জারি এবং বিএনপি সরকার দায়িত্ব নিয়ে নতুন আইন পাশ করে। এর ফলে দলীয় প্রতীকের পরিবর্তে এবার স্বতন্ত্র প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে। সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, স্বতন্ত্র প্রতীকে নির্বাচন হলে স্থানীয় সরকার ব্যবস্থা আরো কার্যকর, জবাবদিহিতামূলক হবে। সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিরা ভোটের সুযোগ পাবে। দলীয় প্রতীকের নির্বাচন করা যাবে না, এই আইন পাশ করার পরপরই আমাদের কিছু কিছু দল এর মধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কিছু দল তারা একক প্রার্থীর কথা চিন্তা করছে। তাহলে দলীয় প্রতীক ব্যবহারের সমস্যাটা কোথায়? যারা সমাজে তাদের গ্রহণযোগ্যতা আছে, তারা অনেকভাবে সমাজে অবদান রাখছেন, তারা যাতে নির্বাচিত হয়ে আসতে পারে, তারা যাতে নির্বাচন করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই যে দল ক্ষমতা থাকে তারা স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে নানাভাবে। আপনি যদিও পার্টির প্রতীক ব্যবহার করতে পারবে না, কিন্তু পিছনে কিন্তু দল থাকে, এটা ইলেকশন নেচার। বিশেষজ্ঞরা বলছেন, বিএনপি সরকারের অধীনে প্রথম নির্বাচন, তাই এটি নিরপেক্ষতা প্রমাণের জন্য বড় পরীক্ষা। বিভিন্ন দলের পরোক্ষ সমঝোতার ভোট যাতে না হয় সেদিকেও নজর রাখতে হবে। 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হয়েছে, ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ নির্বাচন। কাজে এই যে ধারাটা, এটা বোধহয় ধরে রাখাটা প্রত্যেকের দায়িত্ব, সরকারের দায়িত্ব, দলগুলোর দায়িত্ব এবং অন্য যারা এটার স্টেক হোল্ডার আছে তাদের প্রত্যেকের দায়িত্ব। সরকারের কোন প্রভাব আছে কিনা সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো ইলেকশন কমিশনকে ওই জায়গাটাই মাথায় রাখতে হবে। দলবাজিতে আমরা যেন ব্যাপকভাবে লিপ্ত না হই। দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন হবে, তখন ক্ষমতাসীন দল অবশ্যই তাদের স্বার্থ থাকবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন পক্ষপাতদুষ্ট কিংবা নির্বাচন প্রভাবিত হওয়ার সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না। নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশগুলোকে গুরুত্ব দিয়ে আগামী ভোট করতে ইসিও সরকারকে পরামর্শ দিলেন এই দুই বিশেষজ্ঞ। আতিকুর রহমান, আরটিভি, ঢাকা। মশক নিধন ও মশার প্রজনন প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। সকালে রাজধানীর মিরপুরে সচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি এ আহ্বান জানান। যানজট নিরসনে মহাখালী থেকে পূর্বাঞ্চলে বাস ডিপো সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। যানজট যাতে না থাকে এবং আন্তজেলা যে বাস সার্ভিসগুলো আছে, যেগুলি ঢাকার বাইরে থেকে চলাফেরা করে আসে, আবার মহাখালীতে বাস স্ট্যান্ডের ডিপুর মতো করে থাকে, সেই কারণে মেন রাস্তায়গুলো গাড়িগুলো চলে আসার কারণে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর করা নির্দেশনা আছে, সেখানে শুধু বাস টার্মিনালে শুধু প্যাসেঞ্জার সময়ের মধ্যে যেই সময়টা থাকবে, বাস অন্যত্র কোথাও থাকবে, এসে সেখান থেকে পিক করে তাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলার সংবাদ বিকেল 4:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।